এটা যে ফার্স্ট পেপারের করা দরকার ভাই আমার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি আমাকে ইয়েতে মেসেঞ্জারে নক দিবা, আমি তোমাদের নিয়ে একটা গ্রুপ করব। ভাই আমার রেকর্ডের পারমিশন দিয়েন। হ্যাঁ অবশ্যই নুহাস দিচ্ছি, ওয়েট তুমি এক হাত তুলো তো নুহাস। জি ভাই তুলসি। আচ্ছা আচ্ছা, অ্যালাউ টু রেকর্ড। উল্টা পাল্টা জিনিস যখন আসবে তখন রেকর্ড করবে না, কেমন? তোমার আমার বড্ড ভয় লাগে। আচ্ছা আসো, তোমাদের রেজুলেশন ভালো হওয়ার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমার ভিডিওটা অফ করে দিই, এবং পোলাপানা উল্টা পাল্টা ভিডিও শেয়ার করে, এটাও একটা কারণ আসলে ক্লাস করানোর সময় ভিডিওটা একটু অফ রাখি। তো মাঝে মাঝে হচ্ছে যখন ওই যে একটু চেহারা দেখাইতে মন চায় বা একটু মজা করতে মন চায় তখন হচ্ছে আবার অন করি, আমি একটু অফ করে দিই, কেমন? সমস্যা নেই তো কারো। আচ্ছা, তো আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব ভাইয়া এবং আপুরা। আচ্ছা তার আগে তোমাদের চ্যাট লিস্ট আমি একটু করি, আমার সাথে নিয়ে নিই। তো রাসায়নিক সাম্যাবস্থা যে আলোচনা করব তার আগে কিছু টার্ম তোমাদের জানা লাগবে ভাইয়া, কিছু টার্ম তোমাদের জানা লাগবে। কি জানা লাগবে ভাইয়া? এই যে রাসায়নিক সাম্যাবস্থাটা যে হয়, এই সাম্যাবস্থাটা হওয়ার জন্য প্রধান শর্ত, এই যে রাসায়নিক সাম্যাবস্থাটা যে হবে, এই সাম্যাবস্থা হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে যে বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছাবে তাকে উভমুখী বিক্রিয়া হইতে হবে। কি বিক্রিয়া হইতে হবে ভাইয়া এবং আপুরা? উভমুখী বিক্রিয়া হইতে হবে। তাহলে আমাদের উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানতে হবে না? আমাদের কিন্তু প্রথমেই যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ভাই এই উভমুখী বিক্রিয়া কি। আমরা কিন্তু আগে পড়ে আসছি, যেহেতু আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করছি, তো আমি ধরেই নিচ্ছি যে আসলে তোমরা একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ার হার, এই ধরনের কনসেপ্টগুলো জানো এবং অধিকাংশ ক্ষেত্রেই তোমরা আসলে জানো, ঠিক আছে? তো এই উভমুখী বিক্রিয়া কি ভাইয়া? উভমুখী বিক্রিয়া হচ্ছে এমন সকল বিক্রিয়া যেগুলাতে একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ থেকে আবার কি বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন হয়। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সাপোজ এ হচ্ছে কোন একটা বিক্রিয়ক, এ হচ্ছে কি ভাইয়া? কোন একটা বিক্রিয়ক। তো এ কি করবে ভাইয়া? এ থেকে বিক্রিয়া করে বি উৎপন্ন হবে, এবং ওই বিক্রিয়াটা যখন উভমুখী হবে তখন শুধুমাত্র যে এ থেকে বি তে উৎপন্ন হবে এমনই না, এই যে বি যৌগটা আছে সেও বসে থাকবে না, সেও কি করবে ভাইয়া? নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এ উৎপন্ন করবে। যদি এই দুইটা ঘটনা ভাইয়া একাডেমিক হচ্ছে ওইভাবে নাই, আমি মেনলি হচ্ছে জৈব যৌগ পড়াই এবং জৈব যৌগের পরে হচ্ছে আমার যে স্টুডেন্ট গুলো আছে তাদের নিয়ে হচ্ছে বাকি তিনটা ক্লাস, মানে চারটা যে অধ্যায় আছে ওইগুলা পড়াবো, ঠিক আছে? মানে আমি হচ্ছে ব্যাচ শুরু করতে চাইছিলাম, বাট আমার স্টুডেন্টরা বলছে যে ভাইয়া তাড়াতাড়ি করতে হবে। এখন তাড়াতাড়ি করলে হচ্ছে আমার কোর্স করা ছাড়ার উপায় ছিল না, বুঝছো? এজন্য হচ্ছে আমি জৈব যৌগটা কোর্স আকারে আগে শেষ করে দিয়ে তারপরে হচ্ছে বাকি চ্যাপ্টার গুলা হচ্ছে আবার তাড়াতাড়ি করার কোনো একটা ওয়ে করবো আর কি। তো সিমুলটেনিয়াসলি হচ্ছে দুইটা একসাথে, ধরো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, হ্যাঁ দ্বিতীয়, এটাই আর কি। রবিন ভাই লিখে দিছে যে দ্বিতীয় বর্ষের জন্য এখন অর্গানিক কেমিস্ট্রি চলতেছে এবং তারপরে শুরু হবে হচ্ছে বাকি চ্যাপ্টার গুলা, আমরা 1, 3, 4, 5 এগুলা পড়বো। তো ভাইয়া দেখতেছো যে আসলে কি এই যে উভমুখী যে বিক্রিয়াগুলা সেগুলোতে সিমুলটেনিয়াসলি কি ঘটে বলে তো? একই সাথে এ থেকে বি উৎপন্ন হয় এবং এই যে উৎপাদ বি আছে তা থেকে কি উৎপন্ন হয় ভাইয়ারা? এ উৎপন্ন হয়। এবং আপুরা, ঠিক আছে, শুধুমাত্র যে ভাইয়া বলবো এমন না, আপুদেরও সমান অধিকার আছে শোনার। তো দেখো আমরা কিছু বাস্তবিক উদাহরণ দিই। ধরো হচ্ছে এখানে আছে নাইট্রোজেন ভাইয়া এবং এখানে আছে হচ্ছে কি ভাইয়া? হাইড্রোজেন ভাইয়া। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো তো? অ্যামোনিয়া উৎপন্ন করে। কেউ কি আমাকে বলতে পারবা এই অ্যামোনিয়া আমরা কোথায় পাই? অ্যামোনিয়া হচ্ছে আমরা একটা বিশেষ উপায়ে উৎপন্ন করি ভাইয়া হ্যাঁ ইউরিন। এবার বস প্রণালীতে ভাইয়া। ভাইয়া এই থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে এটা কি একটা পাত্রে উৎপন্ন হবে? যার ধরে আমি একটা পাত্রে বিক্রিয়া করলাম। আমি বলতেছি এগুলা বলবো, ঠিক আছে? এগুলা বেশি কথাবার্তা, তোমরা আগে সবকিছু শুনো তারপরে কোশ্চেন করো, না শুনে হচ্ছে শুরুতে কোশ্চেন করো না। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ এবার বস প্রণালী এগুলো আমরা এখন পড়বো না, এগুলো পরে, ঠিক আছে? হেবার বস প্রণালী আসলে এটা, তো ওই প্রণালীগুলো আমরা পরে পড়বো। এটা হচ্ছে তোমাদের হেবার বস প্রণালী আছে দ্বিতীয় মানে এই চ্যাপ্টারে তো আছেই হালকা পাতলা, এবং দেখবা তোমাদের যে ইউরিয়া প্রস্তুতি আছে না ইয়েতে সেকেন্ড পেপারের 5 নাম্বার চ্যাপ্টারে, ওইখানে দেখবে একদম কারখানা টারখানা দিয়ে একদম অবস্থা খারাপ করে দিছে। তোমাদের কিন্তু 5 নাম্বার চ্যাপ্টারে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন একটা না একটা আসে। দেখো এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে ভাইয়া এবং আপুরা বলো তো? অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। এখন সাপোজ এই যে বিক্রিয়াটা তুমি করতেছো এটা একটা কি বদ্ধ পাত্রে করতেছো, কিসে ভাইয়া? আবদ্ধ পাত্রে। এটা কি আবদ্ধ পাত্রে ঘটাচ্ছ।
এগুলো আমরা একটা আবদ্ধ পাত্রে ঘটাচ্ছি। তো এতে কি করে কি হবে ভাই, এই গ্যাসগুলা যে আছে সবগুলাই তো গ্যাস, নাইট্রোজেনও গ্যাস, হাইড্রোজেনও গ্যাস এবং অ্যামোনিয়া সেটাও একটা গ্যাস এবং বিশেষ ধরনের গ্যাস, তাই না? আচ্ছা, তো এই পাত্রের মধ্যেই থাকবে। তো এই যে অ্যামোনিয়া গুলো আছে ওইগুলা কিন্তু আর বাইরে চলে যেতে পারবে না, ওইগুলা কিন্তু পাত্রের মধ্যেই থাকবে। তো পাত্রের মধ্যে থাকলে হবে কি, সে আর এই অ্যামোনিয়া আকারে স্থিতিশীল থাকবে না। তাদের মধ্যে কিছু কিছু কি হবে ভাইয়া, এগুলা কিছু কিছু হচ্ছে ভেঙে যাবে, ভেঙে আবার কি উৎপন্ন হবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। তো এই ধরনের ঘটনা ঘটে। তো যখন আমরা একটা আবদ্ধ পাত্রে, ঠিক আছে, অবশ্যই আমাদের যদি কোনো গ্যাস থাকে বিক্রিয়ক বা উৎপাদন, তো ওই বিক্রিয়াটা আমাদের যদি উভমুখী বিক্রিয়া হইতে হয় আমাদের আবদ্ধ পাত্রটা লাগবেই, নইলে তো উড়ে যাবে ভাইয়া। উড়ে গেলে কি পারবা কিছু করতে? কিছু করতেই পারবা না। তো এই আবদ্ধ পাত্রে ঘটালে কি হবে ভাইয়া, এট এ টাইম নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং অ্যামোনিয়া ভেঙে কি উৎপন্ন হবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। আচ্ছা, একটু সমস্যা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, আমি আবার শুরু করি। তো সমস্যা এতদিন কোনো সমস্যা হয়নি, আজকে কেন সমস্যা হচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এই নুহাস বা শিহাব, জি ভাইয়া। আমার কথায় কি কোনো সমস্যা আছে? মানে ধরো বাফারিং টাইফারিং এই টাইপের কিছু? না ভাই, ঠিক আছে, শোনা যায়। না ভাইয়া এখন ঠিক আছে ভাইয়া। তাহলে হঠাৎ করে জুম আমাকে বের করে দিল কেন? আমি ভাবছিলাম ভাই, আমার হয়তো নেট নেটের প্রবলেম সমস্যা। হয়েছিল, হয়তো নেট প্রবলেম হয়েছিল। তোমাদের নেট প্রবলেম হলে আমারে বের করে দিবে কেন? অদ্ভুত না? আমার কিন্তু একদম হ্যাঁ, আপনার হয়তো নেট প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 4G দেখাইতো। আমি কিন্তু হচ্ছে ওয়াইফাই তো ঝামেলা করে, জানো ওয়াইফাই হচ্ছে বাংলাদেশের ওয়াইফাই গুলো হচ্ছে প্রচুর ভন্ড, যা মানে ভন্ড, এই জন্য হচ্ছে আমি দিয়ে চালাই। তো 4G মানে আপনি বলতে এক্সেলেন্ট। অসাধারণ নেটওয়ার্ক দেয়, মানে এত জীবনে পাই। আচ্ছা, আসো আমরা আলোচনায় ফিরে যাই। আমরা আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জলিল, দেরি করছো কেন? ভাই একটু লেট হয়ে গেল, মানে একটু আচ্ছা, সমস্যা প্রবলেম নেই। ছিল তো, আচ্ছা, সমস্যা নেই। সবকিছু রেডি করে বসলাম। এই রেকর্ড হচ্ছে ক্লাস? জি ভাইয়া। জি ভাই, রেকর্ড আছে, রেকর্ড আছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আবার শুরু করি কেমন? তো দেখো, আবার আমরা আরেকটা উদাহরণ দিই ভাইয়া। ধরো আমরা ক্যালসিয়াম কার্বনেট নিলাম। এই ক্যালসিয়াম কার্বনেট কি? চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেট নিলাম। এটা কি ভাই? এটা আসলে একটা চুনাপাথর। তো যখন আমরা একটা পাত্রে, একটা আবদ্ধ পাত্রে তাকে রেখে দিব, সে বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে? সে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন পাত্র যদি আবদ্ধ না হয়, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ভাই উড়ে যাবে, তার অনেক শখ আকাশে উড়া। তোমরা যেরকম ফার্স্ট ইয়ারে উড়ছিলা না আকাশে পড়াশোনা না করে, তো এরও হচ্ছে অনেক শখ, এও উড়বে, বুঝছো? তো এই জন্য তাকে আটকাইতে হবে, তাকে কি করতে হবে? আটকাইতে হবে। তো এই জন্য আমরা আবদ্ধ পাত্রে নিব। আবদ্ধ পাত্রে নিলে কি হবে ভাইয়া? শুধুমাত্র যে এখান থেকে বিয়োজিত হয়ে এটা উৎপন্ন হবে এটাই কিন্তু না, আমাদের কি করতে হবে? এই ব্যাক বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া বলে, এই পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমে আবার কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া যেটা, ওইটার হার খুব কম। সাপোজ ধরো 1000 অণু ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যদি 1000 অণু ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তাহলে দেখা যাবে যে এক অণু, তাদের মধ্যে কেবল এক অণু ক্যালসিয়াম অক্সাইড এক অণু কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতেছে। তাহলে এই সম্মুখমুখী বিক্রিয়ার থেকে পশ্চাৎমুখী বিক্রিয়াটা কিন্তু অনেক কমে ঘটতেছে না, অনেক কম পরিমাণ ঘটতেছে। তো এই জন্যই আসলে আমরা এই ধরনের বিক্রিয়াকে কি বলি? একমুখী বিক্রিয়া বলি। আসলে প্রকৃতিতে একমুখী বিক্রিয়ার অস্তিত্ব নাই। তো যেগুলো একমুখী বিক্রিয়া সেগুলো এক ধরনের দ্বিমুখী মানে উভমুখী বিক্রিয়া, বাট তার যে পশ্চাৎমুখী বিক্রিয়াটা তার হার অনেক কম, প্রচুর কম, মারাত্মক কম, এতই কম যে তাকে আমরা গুণের মধ্যেই রাখি না। কেমন? তো এই ছিল হচ্ছে উভমুখী বিক্রিয়া সম্পর্কে কথোপকথন। আসো আমরা একটু বিক্রিয়ার হার নিয়েও ঘাটাঘাটি করে আসি। তো বিক্রিয়ার হারও তোমরা জানো। বিক্রিয়ার হার কি ভাইয়া? বিক্রিয়ার হার হচ্ছে একক সময়ে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস, অথবা আমরা বলতে পারি একক সময়ে উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধি। এটাই বিক্রিয়ার হার না? এটাই কিন্তু বিক্রিয়ার হার। আসো আমরা বিক্রিয়ার হার নিয়ে একটু নাড়াচাড়া করে আসি। তো আমরা হচ্ছে আজকে মেইনলি রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে ব্যাপক গরু খুঁজবো, ঠিক আছে? এই গরু খুঁজার কাহিনী তোমরা জানো? আমার ব্যাচের পোলাপান জানে, আমি জানি, আমার ব্যাচের পোলাপান জানে, বাকিরা জানো? দেখো, এই গবেষণাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? সন্ধি বিচ্ছেদ করলে হয় গো যোগ এসোনা। এসোনা মানে খোঁজা। গো এর অর্থ গরু এবং এসোনা মানে কি? খোঁজা। তাহলে খোঁজা ভাইয়া। গরু খোঁজা কি? আসলে গবেষণা মানে গরু খুঁজাই।
তো আমরা ব্যাপক বাংলা সন্ধি বিচ্ছেদ শিখে ফেলছি, তাই না? তো এই ধরনের ব্যাপক মজার মজার জিনিস আছে বাংলাতে। এই বাংলা জিনিসগুলো আসলে বাংলা কিন্তু খুব মজার একটা সাবজেক্ট। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আমরা বিক্রিয়ার হার কি জানি ভাইয়া? বিক্রিয়ার হার হচ্ছে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস অথবা কি একক সময়ে উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধি। আসো আমরা একটা উদাহরণ দিই, যে ধরো এ থেকে বি উৎপন্ন হইতেছে, আমরা একমুখী বিক্রিয়া নিলাম, ধরলাম এটা একমুখী বিক্রিয়া। তো একদম সময় গণনার শুরুতে, বুঝছো ফিজিক্সে তোমরা সময় গণনার শুরুতে টাইমটা অনেক বেশি পড়েছো। তো আমরা চিন্তা করি সময় গণনার শুরুতে মানে টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন এ যে মৌল বা যৌগটা ছিল তার ঘনমাত্রা ছিল 10। তার ঘনমাত্রা ছিল কত? 10 মোল পার লিটার হইতে পারে, মোলার হইতে পারে, যে কোনো কিছু তোমরা নাও। সাধারণত আমরা ঘনমাত্রার যে হিসাবগুলা করি ওগুলা মোল পার লিটার এককে করি, ঠিক আছে? মোল পার লিটার এককে করি। এছাড়াও তোমরা জানো আরো 6-7 ধরনের কি আছে একক আছে, গ্রাম পার লিটার আছে, পিপিএম আছে, পিপিবি আছে, তারপরে মোলালিটি আছে, তারপরে নরমালিটি আছে, ফর্মালিটি আছে, আর অনেক কিছু কিন্তু আছে। তো সাধারণত এই চ্যাপ্টারের জন্য আমরা মোল পার লিটারকে খুব বেশি ইউজ করব, মাঝে মাঝে গ্রাম পার লিটারও ইউজ করতে পারি। তো এগুলা নিয়ে আসলে এখন আমরা আলোচনা করব না, আমরা আসো শিখি আরো কিছু। ধরো সময় গণনার শুরুতে তো তখন তো কেবলমাত্র পাত্রে কি আছে, এ আছে, বি কিন্তু তখন উৎপন্ন হওয়া শুরু হয় নাই। তখন তাহলে বি এর ঘনমাত্রা কত হবে ভাইয়া এবং আপুরা? 0 হবে। তো ধরো টি ইজ ইকুয়াল টু যখন 2 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু যখন 2 সেকেন্ড, তখন এর ঘনমাত্রা বাড়বে না কমবে ভাইয়া এবং আপুরা বলো তো? কমবে। অবশ্যই কমবে, কারণ কি এ থেকে কিছু মোল কি বি উৎপন্ন হয়ে যাবে। তাহলে আমরা ধরলাম যে কমে 7 হইলো, কি হলো? 7 মোলার বা 7 মোল পার লিটার হইলো। তখন আসলে বি এর উৎপন্ন হবে যেটা, সেটা হবে 3 মোল পার লিটার, ঠিক আছে? যেহেতু এখানে বিক্রিয়ক এবং উৎপাদের সংখ্যা একটা বা রেশিও 1:1, তখন এইসব নিয়ে আমরা পরে পড়াশোনা করব, ভরক্রিয়া সূত্র নিয়ে পড়াশোনা করব আমরা। তো ধরলাম হচ্ছে এখানে কি এ বাকি আছে 7 মোল পার লিটার এবং কি বি হচ্ছে 3 মোল পার লিটার। এখন দেখো তো এই এর জন্য একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন কত বলতো? 3 না? একক সময়ে না, সরি, টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 2 হইছে। তাহলে 2 সেকেন্ডে এর ঘনমাত্রা কত হ্রাস পাইছে ভাইয়া? 3 মোল পার লিটার হ্রাস পাইছে না? হ্যাঁ হ্যাঁ 2 সেকেন্ডে এর ঘনমাত্রা হ্রাস পাইছে কত? 10 থেকে 7 হইছে, তাহলে অবশ্যই 3 হ্রাস পাইছে। তাহলে ভাইয়া 1 সেকেন্ডে কত হবে ভাইয়া? 1 সেকেন্ডে হবে 3/2, তার অর্ধেক। অর্ধেক, এবং যেহেতু হ্রাস পাইছে তার জন্য আমরা কি দিব? একটা মাইনাস চিহ্ন দিতে পারি। মাইনাস চিহ্ন এইভাবে না, ধরো আমরা মেইনলি হচ্ছে মাইনাস চিহ্ন দেয়া লাগবে না। মাইনাস চিহ্নটা কখন দেওয়া হয় আমি বলবো একটু পরে। মাইনাস চিহ্ন কখন দেওয়া হয় বলো তো? আমরা কি জানি ঘনমাত্রার পরিবর্তন সমান শেষ ঘনমাত্রা মাইনাস আদি ঘনমাত্রা। আমি একটু ব্যাখ্যা করে লিখে দিই। তাহলে ঘনমাত্রার পরিবর্তন কত ছিল? 7 মাইনাস 10, শেষ ঘনমাত্রা মাইনাস আদি ঘনমাত্রা, এবং যেহেতু হ্রাস পাই তাই হচ্ছে আমরা একটা মাইনাস, তাহলে আলটিমেটলি প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে। তো এগুলা নিয়ে আসলে খুব বেশি আলোচনা এখন আমরা করব না, আমরা হচ্ছে একটু বেসিক জিনিসপত্র শেখার চেষ্টা করব। তাহলে 3/2 হবে, তাই না? তো এটা কি হবে ভাইয়া? বিক্রিয়ার হার। এটা হবে সম্মুখমুখী বিক্রিয়ার হার। কেন বলো তো? বিক্রিয়ক থেকে যে উৎপাদে পরিণত হইতেছে, এই বিক্রিয়াটাকে আমরা কোন ধরনের বিক্রিয়া বলি? এই বিক্রিয়াটাকে বলি আমরা সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে ভাই সম্মুখমুখী বিক্রিয়ার হার কত? 3/2 মোল পার লিটার। পার কি হবে ভাইয়া? একক সেকেন্ডে, তাই সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক যেটা, সেটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। একইভাবে যদি আমরা উৎপাদের জন্য চিন্তা করি, তো 2 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাইছে কত ভাইয়া? 3 মোল পার লিটার বৃদ্ধি পাইছে। তাহলে একক সময়ে কত বৃদ্ধি পাবে? 3/2 মোল পার লিটার বৃদ্ধি পাবে। তাহলে এটাও কি হবে? এটা হবে বিক্রিয়ার হার। তো এখন কি একটা জিনিস তোমরা দেখতে পাইতেছো যে আসলে এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এই যে এ এর পরিবর্তনের হার আর বি এর যে পরিবর্তনের হার, এই দুইটা হার কি সমান না? তাহলে আমরা বলতে পারি কি যে আসলে ভাইয়া সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কিন্তু সমান হচ্ছে। তো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। এবং আসো আমরা আরো গভীরে যাই, আসো গভীরে যে আমরা কি নিয়ে আলোচনা করব? গভীরে যে হচ্ছে আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। আসো আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে এবার আলোচনা করি। এবার আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করিব। কেউ কি আমাকে বলতে পারবা রাসায়নিক সাম্যাবস্থা ভাইয়া কি মিন করে? কোন জ্ঞানী ছাত্র এবং ছাত্রীবৃন্দের কেউ? রাতুন এখন বলো ভাইয়া। সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে। হ্যাঁ, ভেরি গুড কোনা, ভেরি গুড। সাপোজ আমি আগের উদাহরণটা নিই, এ থেকে বি। ভাইয়া
বি থেকে সম্পৃক্ত হলেও ভাইয়া সাম্যাবস্থা হতে পারে, এরকমও কিছু আছে। আচ্ছা, এগুলা হচ্ছে সম্পৃক্ত আমাদের মানে এখন আমরা শোনো আমরা রাসায়নিক গতিবিদ্যা পড়তেছি, তো ওই দ্রাব্যতার সাথে মিলানোর দরকার নেই, ঠিক আছে? এগুলা আমরা পরে দেখবো, নেই সমস্যা নেই। তো আমরা রাসায়নিক গতিবিদ্যা নিয়ে নিয়ে আসি, ওইগুলা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো দেখো, রাসায়নিক সাম্যাবস্থা কখন হয়? রাসায়নিক সাম্যাবস্থা হইতে হলে অবশ্যই একটা উভমুখী বিক্রিয়া হইতে হবে। তো উভমুখী বিক্রিয়ার জন্য আমরা দুই ধরনের হার পাই। একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, ঠিক না? সম্মুখমুখী বিক্রিয়ার হার, যে এ থেকে বিতে উৎপন্ন হবে, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। তো একক সময়ে এ থেকে বিতে কি পরিমাণ উৎপন্ন হইতেছে, ওইটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। বুঝতে একটু কষ্ট হইলে কোনো সমস্যা নেই, একটু পরে দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। একটু পরে হচ্ছে উদাহরণ দিয়ে বুঝাই দিব। আবার পশ্চাৎমুখী বিক্রিয়া কি ভাইয়া? বি থেকে যে উৎপন্ন হইতেছে, তো কত সময় মানে একক সময়ে কত ঘনমাত্রা বি হচ্ছে এতে পরিণত হইতেছে, এটা হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তো উভমুখী বিক্রিয়ার এমন একটা সময় আসে যখন এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এ থেকে বি উৎপাদনের হার এবং বি থেকে এ উৎপাদনের হার যে আছে, এই দুইটা হার হচ্ছে সমান হয়ে যায়। এই দুইটা হার কি হয়ে যায় ভাইয়া? সমান হয়ে যায়। ওই অবস্থাকে আমরা কি বলি ভাইয়া? রাসায়নিক সাম্যাবস্থা। এখন আমরা উদাহরণ দিই এবং তোমরা চিন্তা করো। ধরো সময় গণনার শুরুতে টি ইজ ইকুয়াল টু যখন 0 ছিল, তখন এ এর ঘনমাত্রা ছিল 10, বি এর ঘনমাত্রা অবশ্যই 0 ছিল, যেহেতু আমরা এ কে ফার্স্টে হচ্ছে নিয়ে কাজ শুরু করেছি। তাহলে সময় গণনার শুরুতে হচ্ছে টি মানে টি ইজ ইকুয়াল টু 0, তখন এ এর ঘনমাত্রা ছিল 10 এবং বি এর ঘনমাত্রা কি ছিল? 0। এবং 2 সেকেন্ড পরে যে এর ঘনমাত্রা কি হয়ে গেছে? 7 হয়ে গেছে। বি এর ঘনমাত্রা কি হয়ে গেছে? ধরলাম হচ্ছে 3 হয়ে গেছে। এবং 4 সেকেন্ড পরে দেখলাম এ এর ঘনমাত্রা হচ্ছে হয়ে গেছে ভাইয়া 5, বি এর ঘনমাত্রা হয়ে গেছে 5। এবং টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড পরে দেখলাম হচ্ছে ভাইয়া এর ঘনমাত্রা হয়ে গেছে 4, বি এর ঘনমাত্রা হয়ে গেছে 6। টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ডে ভাইয়া 4, 6। টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডে ভাইয়া 4, 6। এখন তোমাদের যদি কোশ্চেন করা হয় ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে সময়, এগুলো হচ্ছে ঘনমাত্রা, কেমন একটু মিলাই ফেলো না। এখন ধরো তোমাদের আমি কোশ্চেন করলাম যে কত সেকেন্ড পরে এই যে বিক্রিয়াটা আছে এ থেকে বি এর দিকে, ঠিক কত সময় পরে তারা সাম্যাবস্থায় পৌঁছাইছে, তোমাদের আনসার কি হবে ভাইয়া? 6 সেকেন্ড পরে। 6 সেকেন্ড পরে। 6 সেকেন্ড পরে না ভাই 4 সেকেন্ড পরে। 4 সেকেন্ড পরে। আচ্ছা 4 সেকেন্ড পরে, 6 সেকেন্ড 4 সেকেন্ড পরে। হ্যাঁ, অনেকেই 4 সেকেন্ড পরে বলবা, তাই না? দেখো অধিকাংশের মতামত কিন্তু এটাই হওয়া উচিত যে 4 সেকেন্ডে হবে, তাই না? অধিকাংশের মতামত এটাই হবে এবং আমি জানি যে আসলে এটাই হবে, যে তোমরা বলবা ভাইয়া 4 সেকেন্ড পরেই তাদের যে বিক্রিয়াটা আছে ওইটা সাম্যাবস্থায় পৌঁছে যাবে। কিন্তু ভাইয়া দেখো, এই রাতুন এখন কথা বললো না, বুঝাচ্ছি পরে। আমি কথা বলার সময় বলবা না, যখন কোয়েশ্চেনের স্কোপ দিব তখন কোয়েশ্চেনটা করো। পড়ানোর মাঝে কেউ কথা বলবে না, কেমন? এটা অনেক ডিস্টার্বিং। যখন হচ্ছে একটু থামবো তখন হচ্ছে কোয়েশ্চেনগুলো করো। ধরো টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড পরে কি হয়েছে ভাইয়া? এই যে ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা সমান হয়ে গেছে, তাই না? এ এর ঘনমাত্রা এবং কি বি এর ঘনমাত্রা সমান হয়ে গেছে, ঠিক না? এজন্য তোমরা বলতেছো যে ভাইয়া এই 4 সেকেন্ড পরে হচ্ছে বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এখন সাম্যাবস্থার শর্ত যেটা ছিল ওইটা কি এটা ছিল যে ভাইয়া ঘনমাত্রা সমান হবে? এটা কিন্তু ছিল না। কি ছিল ভাইয়া? ছিল হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো এ থেকে বি এর মধ্যে একটা উভমুখী বিক্রিয়া ঘটতেছে এবং বিক্রিয়ার একটা সময় যে এ এর আছে 100 অণু, বি এর আছে কি ভাইয়া 50 অণু। এর আছে কয়টা অণু? 100 অণু। বি এর কয়টা অণু? 50 অণু। তাহলে দেখো বি এর অবশ্যই যেহেতু ঘনমাত্রা বেশি হবে, অনুসংখ্যা বেশি, তাই ঘনমাত্রা বেশি হবে এবং ঘনমাত্রা বেশি হলে তার বিক্রিয়ার হারও বেশি হবে। তার মানে এ বেশি সংখ্যক ভাবে বিতে পরিণত হবে। আমরা ধরলাম ওই সময়ে এ থেকে বিতে পরিণত হইলো কয়টা ভাইয়া? 20টা অণু। 20টা অণু এ থেকে বিতে পরিণত হয়ে গেল এবং এট এ টাইম যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, এই বি থেকেও কিছু কি এতে পরিণত হবে। এবং দেখো বি এর ঘনমাত্রা যেহেতু কম, ওই যে পরিবর্তন বি থেকে এতে যাওয়ার যে ঘটনাগুলা বা সংখ্যা ওইটা খুব কম হবে না, অবশ্যই এর চেয়ে কম হবে। তাহলে আমরা ধরলাম কি এই যে বি থেকে এ পরিণত হইলো 10টা অণু। এখন এই এ থেকে বিতে পরিণত হওয়া এবং বি থেকে এতে পরিণত হওয়া যে টোটাল ঘটনা ঘটছে, ঘটার পরে এতে বাকি আছে কয় অণু ভাইয়া এবং আপুরা বলো তো? এতে বাকি আছে 90 অণু এবং বিতে কয় অণু বাকি আছে? কেউ কি আমাকে বলতে পারবা? বিতে 60 অণু বাকি আছে। একটা জিনিস কিন্তু দেখতেছো, একটা জিনিস খেয়াল করে, এখানে বোঝার বিষয় আছে। দেখো এ থেকে একক সময়ে 20টা
অণু বিতে পরিণত হইতেছে। তার মানে কি ঘনমাত্রা অনেক বেশি পরিবর্তন হওয়ার কথা, মানে ঘনমাত্রা অনেক বেশি পরিবর্তন হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি যে ঘনমাত্রা কি 20টা পরিবর্তন হইতেছে না, কিন্তু তার চেয়ে কম পরিবর্তন হইতেছে। কারণ কি এই বি থেকেও সেম টাইমে কিছু অণু এতে পরিণত হইতেছে। এটা গুলায় ফেলো না, এটা গুলায় ফেলো না। তো আমরা যে 90 আর 60 পাইতেছি, এই যে 90 আর 60 পাইতেছি, তার সাথে কি এ থেকে বি তে পরিণত হওয়ার হার যেটা এবং বি থেকে এতে পরিণত হওয়ার হার যেটা, ওইটার খুব বেশি সম্পর্ক আছে? খুব বেশি কিন্তু সম্পর্ক নাই। এখন চিন্তা করো, এখন আমি আরেকটা উদাহরণ দিই। ধরো এ থেকে বিতে বি উৎপাদনের হার এবং বি থেকে এ তে উৎপাদনের হার হচ্ছে সমান। ধরো তখন হচ্ছে এ থেকে বিতে যাবে 10টা, এ থেকে বিতে যাবে 10টা এবং বি থেকে এতে যাবে কয়টা? 10টা। সেক্ষেত্রে কি হবে ভাইয়া, এ এর ফাইনাল অবস্থা কি? এতে কি 100টাই বাকি থাকবে না এবং বিতে কি থাকবে? 50টাই বাকি থাকবে। তাহলে সাম্য অবস্থায় কি হয় ভাইয়া, এতে অণুর সংখ্যা বা মোলারিটি সেম থাকে এবং বিতেও কি সাম্যাবস্থা বা মোলারিটি সেম থাকে। তাহলে সাম্যাবস্থা থেকে শুরু করে এই যে বিক্রিয়ক এবং উৎপাদ, তাদের মোলারিটি সেম থাকা শুরু করে দিবে। তো মোলারিটি সেম থাকা শুরু করছে কত থেকে ভাইয়া? এই যে 4 থেকে শুরু করছে এদিকে এবং 6 থেকে শুরু করছে এদিকে। তাহলে আমাদের সাম্যাবস্থা কত সেকেন্ডে যে দাঁড়াইছে ভাইয়া বলো তো? সাম্যাবস্থাটা যেটা হইছে এটা t = 6 সেকেন্ডে যেয়ে শুরু হইছে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের এই বিষয়টা? ভাইয়া একটু আবার বললে ভালো হতো ভাইয়া। আবার বলতেছি, দেখো আবার দেখো সাম্যাবস্থায় কি ঘটে। সাম্যাবস্থায় একক সময়ে এ থেকে যে পরিমাণ অণু পরিণত হয়, মানে যে পরিমাণ অণু এ থেকে পরিণত হয়, সেম পরিমাণ অণু কিতে পরিণত হয়? বি থেকে এতে পরিণত হয়। তো যেহেতু সেম সংখ্যক অণুর পরিবর্তন দুই দিকেই হইতেছে, তো আসলে এদিক থেকে এদিকে যাইতেছে, এদিক থেকে এদিকে যাইতেছে, কাটাকাটি হয়ে যাবে না? যে 10টা এ থেকে বিতে পরিণত হয়ে যেতেছে, আবার ওই বি থেকে 10টা আবার এতে চলে আসতেছে। তাহলে আলটিমেটলি এর সংখ্যার কি কোনো চেঞ্জ হবে? হবে না, যা ছিল তাই থাকবে। যেহেতু এর সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে মোলারিটিও কিন্তু কি সেমই থাকবে। তাহলে সাম্যাবস্থায় কি আমাদের মোলারিটি যেগুলো আছে ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় না। সাম্যাবস্থায় কি চেঞ্জ হয় না ভাইয়া? ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় না। সাম্যাবস্থায় কি চেঞ্জ হয় না ভাইয়া? ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় না। তাহলে সাম্যাবস্থা তাহলে শুরু হয়েছে কোন থেকে ভাইয়া বলো তো? যে সময় থেকে আসলে আমাদের ঘনমাত্রা চেঞ্জ হওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে ঘনমাত্রার চেঞ্জ হওয়া বন্ধ হয়েছে কত থেকে ভাইয়া? t = 6 সেকেন্ড থেকে। t = 6 সেকেন্ড থেকে দেখো এর ঘনমাত্রা 4 ছিল, তারপরে কি আছে? 4ই আছে। বি এর জন্য কি ছিল? 6 হয়েছে, 6 থেকে 6ই আছে, আর কোনো কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের সাম্যাবস্থা কখন গেছে ভাইয়া? t = যখন 6 সেকেন্ড তখন সাম্যাবস্থা গেছে। এই জিনিসটা আমি বুঝাইতে পারছি? আমার থোবরা দেখতেছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এই জিনিস যদি তোমরা বুঝতে পারো, তোমাদের ভাইয়া সাম্যাবস্থার এই 2 বছরের যে গ্যাপ গুলা, ঠিক আছে, তথাকথিত টিচাররা অনেক কিছুই পড়ায়, অনেক কিছুই বুঝায়, কিন্তু এই বেসিক গুলা তোমরা যে আসলে শিখবা, এই জিনিসগুলা তো অনেক ঘাটতি থেকে যায়, আসলেই ঘাটতি থেকে যায়। তো এই জিনিসগুলা যদি তোমরা না বুঝো, পরে কিন্তু ভাইয়া ওই এসএসসি বা এসএসসি তে যা বললো তোমরা হয়তো কোনো মতে টেনে টুনে এ গ্রেড পেয়ে যাইতে পারো, খুব বেশি A+ যে পেয়ে যাবা। এসএসসির কোশ্চেন কিন্তু এত বেশি সহজ হয় না যে একদম ওই বেসিক না বুঝে তুমি A+ পাই যাইতেছো কোশ্চেন না পাইলে। কোশ্চেন কিন্তু আমাদের টাইমে আউট হইতো, তোমাদের টাইমে আউট হয়? এই হয়? এই কোশ্চেন আউট হয় শিয়াব? না ভাইয়া। হয় না, কিন্তু বন্ধ হয়ে গেছে কোশ্চেন আউট হওয়া। না ভাইয়া। হ্যাঁ, তো জি কোশ্চেন যেহেতু ভাইয়া, আউট হবে না, বন্ধ তোমাদের হয়ে গেছে। শিক্ষা লাগবে এবং বেসিক গুলো অবশ্যই শিক্ষা লাগবে। তো যেগুলো হচ্ছে তোমরা জানোই, এতটুকু করেই জানো যে রাসায়নিক সাম্যাবস্থার বেসিক আমি বলতে পারি যে 80% লোকেরই ক্লিয়ার না। কারণ দেখো এই কেবলমাত্র t = 6 সেকেন্ডে যে সাম্যাবস্থা সৃষ্টি হয়, এটা আমাকে 2 থেকে 3 জন বলছে। বাকিরা এই যে 38 জন এখন ক্লাসে আসো, বাকিদের কেউ কিন্তু বলো নাই, সবাই বলছে t = 4 সেকেন্ডে। কেন? ঘনমাত্রার সাথে। তাই ঘনমাত্রার সাথে আসলে সাম্যাবস্থার কোনো সম্পর্ক নেই। সাম্যাবস্থার সম্পর্ক আছে কার সাথে? বিক্রিয়ার হারের সাথে। বিক্রিয়ার হার যখন হচ্ছে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখীর জন্য সমান হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি ভাইয়া? সাম্যাবস্থা বলি। কেমন? আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া ভাইয়া এ থেকে তো বিতে 10টা চলে গেছে, আবার বি থেকে এতে 10টা চলে আসছে, হ্যাঁ, তখন তো এ এর যে ঘনমাত্রা আছে 100%, মানে এতেই চলে আসছে, পুরা এ আছে, কিন্তু এই কোনো আছে। বি নাই। তাইলে বি নাই, তাইলে আপনি কেন এই বলছেন যে যে বি বিতে আগে 50? 50 ছিল, এই যে বি আগে 50 ছিল, বুঝছো নাই? বি আগে 50 ছিল ও, না? এর যখন 100 ছিল বি এর, তখন কত হয়েছে? 50 ছিল। তো সাম্যাবস্থায় তো ভাই এমনি এমনি যায় না। সাম্যাবস্থায় যাওয়ার জন্য এ এরও মালামাল থাকতে হবে, বি এরও মালামাল থাকতে হবে, ঠিক আছে? এমনি এমনি তো সাম্যাবস্থায় যাবে না, ফার্স্টে কিন্তু বি এর মালামাল অর্জন করা লাগবে। কেমন? আচ্ছা আচ্ছা, চলো আমরা হচ্ছে পরের পরের টপিকে চলে যাই। কেমন? এবার হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসপত্র শিখবো। ম্যাথমেটিক্যাল জিনিসপত্র শেখার আগে আসো তোমাদের হচ্ছে গ্রাফ একটা শিখিয়ে ফেলি, ঠিক আছে? একটা গ্রাফ দেখি যে আসো ভাইয়া
এই গ্রাফগুলা তোমরা অনেক ভয় পাও, কিন্তু এগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে। ঠিক আছে, এই যে গ্রাফগুলা ধর, দত্তরি এই ধরনের ইয়েগুলা আসলে কি যে করে মাঝে মাঝে, কি যে হয় আসলে ভালো লাগে না, বুঝছো? আচ্ছা দেখো, আমরা গ্রাফে তাকায় ফেলি। ধরো এই যে নিচের অক্ষটা, এই বরাবর আমরা বসাবো হচ্ছে সময়, এই বরাবর হচ্ছে আমরা বসাবো সময়, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে ভাইয়া বিক্রিয়ার হার। কি বসাবো ভাইয়া? বিক্রিয়ার হার। আচ্ছা, এই চিত্রটা হচ্ছে আমি আগের পেজে ইয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের কি হবে? বুঝতে সুবিধা হবে। এখানে আগে ধরো এই যে এক্স অক্ষ বরাবর আমরা সময় গণনা করলাম, এবং ওয়াই অক্ষ বরাবর কি বিক্রিয়ার হার নিলাম। কি নিলাম? বিক্রিয়ার হার নিলাম। ঠিক আছে, তো এই যে এখানে এই যে ধরো এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, হারের জন্য পাওয়া গ্রাফ, এবং এটা হচ্ছে কি ভাইয়া? পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের জন্য। দেখো সময় গণনার শুরুতে এর ঘনমাত্রা বেশি ছিল, তাই এ কি বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করবে। তাইলে বিক্রিয়ার হার এতে সর্বোচ্চ থাকবে কখন? যখন টি ইজ ইকুয়াল টু 0 থাকবে। এখানে হচ্ছে 0 0 না, যখন টি ইজ ইকুয়াল টু 0 থাকবে তখন কিন্তু বিক্রিয়ার হার সর্বোচ্চ হবে। কার জন্য? সম্মুখমুখী বিক্রিয়ার জন্য। কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার জন্য। এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। তাহলে সময় গণনার একদম শুরুতে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি, তাহলে কি হবে ভাইয়া? এই যে সম্মুখমুখী যে বিক্রিয়াটা এ থেকে বি তে পরিণত হবে, এটার হার অনেক বেশি থাকবে। তো হার আছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হার আছে কোন দিকে ভাইয়া? ওয়াই অক্ষ বরাবর। তাহলে শুরু হবে অনেক উঁচু একটা স্থান থেকে। কি হবে ভাইয়া? উঁচু একটা স্থান থেকে। এবং পশ্চাৎমুখী বিক্রিয়া যেটা, সেটা তো বিক্রিয়ার শুরুতে ছিলই না, তাহলে 0 হবে। আস্তে আস্তে তার বিক্রিয়ার হারটা কি হবে? বৃদ্ধি পাইতে থাকবে। তো বৃদ্ধি পাইতে পাইতে ভাইয়া ধরো সময় বাড়তে বাড়তে কি হয়েছে? এখানে 2 সেকেন্ড ছিল, এই 4 সেকেন্ড ছিল, এখানে হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ডে যে কি হবে ভাইয়া? তাদের যে বিক্রিয়ার হার গুলা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কারণ কি? তাদের ঘনমাত্রা আর চেঞ্জ হচ্ছে না। ঘনমাত্রা চেঞ্জ হওয়ার মানে কি? আমরা বলতো এই যে এ থেকে বি তে যে পরিমাণ বিক্রিয়ার হার, বি থেকে এ তে বিক্রিয়ার হার হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি কি, এই যে টি ইজ ইকুয়াল টু যখন 6 সেকেন্ড, তখন আসলে কি এই যে এ এর যে ঘনমাত্রা এবং বি এর যে ঘনমাত্রা, এই দুইটা আসলে কি হবে? সমান হবে। এই দুইটা হচ্ছে আসলে সমান হবে। তাহলে আমরা যদি রাসায়নিক সাম্যাবস্থার বা রাসায়নিক বিক্রিয়ার একটা উভমুখী বিক্রিয়ার গ্রাফ আঁকাইতে চাই, বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ আঁকাই, তাহলে গ্রাফটা হবে এরকম যে এই যে প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতে থাকবে, এবং কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে বাড়তে থাকবে, এবং একটা সময় যে কি হবে ভাইয়া? তারা সমান হয়ে যাবে। তো এই জিনিসটা যদি তোমাদের কখনো এমসিকিউ তে আসে ভাইয়া, তোমরা পারবা না? এই পারবা তো? হ্যাঁ পারবা। তো এখন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করব। কেমন? এখন হচ্ছে আমরা কি শুরু করব ভাইয়া? ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করব। তো তোমরা এই ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করার আগে বলো তো ভাইয়া, রাসায়নিক সাম্যাবস্থার কনসেপ্ট কি তোমাদের ক্লিয়ার? ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ করো, অবশ্যই করো। 10 ভাইয়া তাহলে মানে সময় পরিবর্তনের সাথে সাথে যদি ঘনমাত্রা একই থাকে তখন এই সাম্যাবস্থা অর্জিত হবে? কখনই সাম্যাবস্থা। ঘনমাত্রা কখন এক থাকবে ভাইয়া বলো তো? ঘনমাত্রা এক থাকবে তখন যখন মানে দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যাবে। এ থেকে বি পরিণত হওয়ার হার মানে কি? ঘনমাত্রা পরিবর্তনের হার, এবং বি থেকে এতে ঘনমাত্রা পরিবর্তনের হার, দুইটা যদি সমান হয়ে যায় তাহলে কাটাকাটি হয়ে যাবে না? ঘনমাত্রাটা কাটাকাটি হলে কি হবে? তাদের কি আর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে? হচ্ছে নাকি? না, জি ভাই। তাদের কিন্তু হচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারছো না ভাইয়া এবং আপুরা? হ্যাঁ বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমরা এবার অনেক মজার জিনিস শিখবো। ঠিক আছে, এতক্ষণ তো হাবিজাবি এই থিওরি পড়ছি, এখন হচ্ছে আমরা কিছু টার্ম শিখবো। তো আমরা মেইনলি রাসায়নিক সাম্যাবস্থা যে পড়ছি, তো তারপরে আমাদের কোন কনসেপ্ট আসে বলতো? আমাদের তারপরে আসে হচ্ছে সাম্য ধ্রুবকের কনসেপ্ট। এখন সাম্য ধ্রুবকে তো ডিরেক্ট আমরা যাইতে পারবো না, তার জন্য হচ্ছে আমাদের কিছু মাল সামানা জানা লাগবে। ঠিক আছে, ওই মাল সামানা গুলা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করবো। কেমন করি? তাহলে সমস্যা নাই তো? নাকি বলবা ভাই ঘুম পাইছে? এই ঘুম পাইছে কারো? না ভাইয়া। না ভাইয়া। আজকের ক্লাসে তামিম নাই। তামিমের কি হয়েছে? তামিম ক্লাসে আসে নাকি? এই জেমি বলো। জেমি তো তামিমের বেস্ট ফ্রেন্ড। তামিম আসে নাই কেন? জেমি ভাইয়া জানি না তো। আচ্ছা, তারপরে আর কি আছে? ভাইয়া ভাই একটু পড়তে বসতে মেবি, আর ওই টাইমে তো ঘুমাই যায় আমি। এই তার মানে সবার ঘুম পাবে। আচ্ছা আমি তাড়াতাড়ি করি, পরের টপিকে চলে যাই। কেমন?
আচ্ছা ইয়ে করি। আচ্ছা আমি আর বেশি পেঁচাল না পেরে পরের টপিকে চলে যাই। পরের টপিকে চলে যাওয়ার আগে হচ্ছে এই জিনিসগুলা দেখতে একটু খারাপ লাগতেছে, আমরা মুছে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো সাম্য ধ্রুবক যে পড়বো তার জন্য আমাদের কিছু জিনিস জানা লাগবে, এবং তার অধিকাংশ হচ্ছে হয়তো তোমরা জানো। তারপরে হচ্ছে একটু ব্রড ওয়েতে, মানে একটু বিস্তারিত ভাবে আমি একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম যেটা জানা লাগবে ভাইয়া, আদর্শ গ্যাস সমীকরণ। কি জানা লাগবে? আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। কেউ কি আমাকে বলতে পারবা ভাইয়া আদর্শ গ্যাস কি জিনিস? পিভি, আচ্ছা ভাইয়া, কিন্তু এনআরটি পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আদর্শ গ্যাস। আচ্ছা শোনো, ভাই, এটা মানে চললে আদর্শ না গ্যাস। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড, এটা মেনে চললে আদর্শ গ্যাস। শোনো, আমাদের যে আশেপাশে গ্যাসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আদর্শ গ্যাস সচরাচর না, তাই না? সবগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তো অনেক আগে দুইজন পাগল ছিল, আর তোমরা যারা আমার ব্যাচে আছো আমি যে তোমরা সকল জানো আমরা হচ্ছে পাগল ইউজ করি কোন শব্দে? সম্মান দেওয়ার অর্থে, ঠিক আছে? তারা অনেক কাজ করে গেছে, তো তাদের সম্মান স্বরূপ আমরা তাদের পাগল বলি। একজন বলছে ভাইয়া ফোনে চার্জ নাই, মেবি, আচ্ছা তামিমের ফোনে চার্জ নাই তাই হচ্ছে আসে নাই। ভাইয়া অটো পাস। এই জোহান বলতেছে অটো পাস। এই শোনো, তোমাদের অটো পাস জীবনেও দিবে না। তোমাদের যদি অটো পাস দেওয়া হয় বাংলাদেশে বিশাল বড় আন্দোলন হবে, বুঝছো? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, এই, বুঝছো? এই টাইপের আন্দোলন হবে। তো আদর্শ গ্যাস সমীকরণ কি ভাইয়া? তো বয়েল এবং চার্লস হচ্ছে আবিষ্কার করছিল, মানে বলছিল একটা কথা, এবং গবেষণার মাধ্যমে বলছিল তারা হচ্ছে দুইটা সূত্র আবিষ্কার করছিল। একটা হচ্ছে বয়েলের সূত্র এবং আরেকটা হচ্ছে চার্লসের সূত্র। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে সেকেন্ড ইয়ারের ফার্স্ট চ্যাপ্টারে এবং ফিজিক্সের 10 নম্বর চ্যাপ্টারে আছে, আশা করি তোমরা জানো। তো সেখানে বয়েল এবং চার্লসের যে দুইটা সূত্র দিছিল, এবং তারা সংজ্ঞা দিয়ে দিছিল যে তাদের যে দুইটা সূত্র আছে, এই সূত্রগুলা যে সকল গ্যাস মেনে চলে শুধুমাত্র তারাই হচ্ছে আদর্শ গ্যাস, বাকি সবাই হচ্ছে বাস্তব গ্যাস। তো এগুলা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না। তো আদর্শ গ্যাসের ওই বয়েল এবং চার্লসের সূত্র মিলায় হচ্ছে আমরা সম্মিলিতভাবে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই যে সমীকরণটা পাই, যেখানে পি কি ভাইয়া? পি হচ্ছে প্রেসার। পি কি ভাইয়া? এটা হচ্ছে প্রেসার বা চাপ। পি কি? প্রেসার। ভি কি? ভলিউম, ঠিক আছে? ভি হচ্ছে ভলিউম। এন কি? মোল সংখ্যা। এন কি? মোল সংখ্যা। টি কি? টেম্পারেচার। টি কি ভাইয়া? টেম্পারেচার। এবং আর কি ভাইয়া? আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর কি বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক। এবং আর এর মান কি বলতো? আর এর মান হচ্ছে 8.316, মতান্তরে 314। এই 31 দিলেই হয়েছে, বুঝছো? পরে 6 দিবা নাকি 4 দিবা, কোন বইতে কি লিখছে এত কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তোমার যদি 6 মনে চায় 6 দিবা, 4 মনে চাও 4 দিবা। কোনো টিচারের সাহস নেই যে জন্য মার্ক কাটবে, ঠিক আছে? তাহলে আর এর মান কি? 8.316 জুল পার মোল পার কেলভিন, তাই না? জুল পার মোল পার কেলভিন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জুল, এই যে মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স, এটাকে আমরা এইভাবেও বলতে পারি। এবং আর এর আরেকটা মান কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছি, তাই না? এটা আমরা কি, যদি এই জুলের জায়গায় যদি লিটার এটিএম দিয়ে দিই, জুলের জায়গায় কি দিয়ে দিই? লিটার এটিএমও কিন্তু কি একটা শক্তির একক। এই সম্পর্কে বিস্তারিত হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারে আছে। তো লিটার এটিএম কিন্তু কি একটা শক্তির একক। তাহলে এটা কি হবে? মোল পার কেলভিন। যদি এই এককে আমরা আর এর মান প্রকাশ করতে চাই, তাহলে ভাইয়া বলো তো আর এর মান কত? 0.0821। তো আমরা কি এটা জানি ভাইয়া এবং আপুরা? এই আজকে কি ব্যাচের পোলাপান অনেক লাজুক হয়ে গেছে? শিহাব? জি ভাই, জানতাম। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি, এবং না জানলে হচ্ছে কি করার, ওই ফার্স্ট চ্যাপ্টার পড়া পর্যন্ত হচ্ছে মুখস্থ করে নাও। আচ্ছা, তো এই এত কিছু হচ্ছে, এগুলো তো আমরা জানবো, এই সূত্রটা হচ্ছে জানা মেইন। তো আমরা মেইনলি আরো যে জিনিসগুলো জানবো তার মধ্যে আমি আর দুইটা টপিক পড়াবো, যেহেতু ঘুম এসে গেছে তোমাদের। তো দুইটা টপিকে মোটামুটি 20-30 মিনিট লাগবে ইনশাল্লাহ, তার মধ্যে শেষ করার ট্রাই করব। তো প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে মূল ভগ্নাংশ, ঠিক আছে? প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে কি ভাইয়া? মূল ভগ্নাংশ। এখানে আমি কিছু লিখিনি, ধরো এটা হচ্ছে মূল ভগ্নাংশ। তো মূল ভগ্নাংশ কি জিনিস সেটা বোঝার আগে আমরা একটা মিশ্রণ নিব। কি নিব ভাইয়া? একটা মিশ্রণ নিব। এই যে একটা পাত্র, ধরো এখানে দুইটা মৌল বা যৌগ যাই বলো তাদের মিশ্রণ আছে। ধরো এ একটা আছে এবং বি একটা যৌগ আছে, এ একটা যৌগ আছে এবং বি একটা যৌগ আছে, এবং এবং বলে দেওয়া আছে যে ভাইয়া এ যে আছে তার মোল সংখ্যা হচ্ছে এন অফ এ। এই যে এন অফ এ সংখ্যক মোল এ আছে, এবং বি যে আছে তার মোল সংখ্যা হচ্ছে ভাইয়া এন অফ বি। এই শোনো, তোমাদের যদি আমি বলি, তোমাদের কিন্তু এই সাম্যাবস্থা এটা কিন্তু ফ্রি ক্লাস মানে আরো দেওয়া হবে, সবগুলাতে শেষ করা হবে।
তো তোমাদের যখন মনে হবে যে ভাই আজকের জন্য হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, কারণ অলরেডি তোমরা কিন্তু একটা ক্লাস করে আসছো, মাসুর ভাইয়ের ক্লাস, ওইখানে অনেক কিন্তু বেসিক জিনিসপত্র শেখানো হয়, তো তোমাদের মাথার উপর অনেক প্রেশার পড়তে পারে। যদি প্রেশারটা বেশি হয়ে যায় বলবা যে ভাই আজকে স্টপ করেন, আমরা নেক্সট দিন থেকে বাকি জিনিসগুলো পড়াবো, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তোমরা আমাকে সাথে সাথে বলে দিবা, কেমন? আমি বুঝাইতে পারছি অঙ্কুর বা মেহেদি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাই, সহমত ভাই। তো যখনই বলবা যে প্রেশার বেশি পড়ে যাচ্ছে বলবা ভাইয়া স্টপ করেন, আমরা হচ্ছে স্টপ করে দিয়ে পরের ক্লাসের জন্য রেখে দিব। তো ভাইয়া মূল ভগ্নাংশ আমরা শিখবো। তো আমরা কি পাইছি? একটা মিশ্রণ পাইছি, ধরলাম গ্যাসের মিশ্রণ। তো যেখানে হচ্ছে এ যে যৌগটা আছে সেটার মোল সংখ্যা হচ্ছে এন অফ এ, এবং বি যে যৌগটা আছে সেটার মোল সংখ্যা হচ্ছে এন অফ বি। কেউ কি আমাকে বলতে পারবা ভাইয়া এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণের টোটাল মোল সংখ্যা কত? টোটাল মোল সংখ্যা যদি আমরা n নিই, n ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? Na প্লাস n। এই জিনিসটা তো বুঝতে পারার সমস্যা নাই। আমাদের a আছে na মোল সংখ্যক, b আছে nb মোল সংখ্যক, তাহলে কত মোল আছে ভিতরে? ভিতরে আছে na প্লাস nb মোল। বুঝাইতে পারছি শিয়াব? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। নুহাস কই? এই নুহাস। জি ভাইয়া। হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো? জি ভাইয়া। এই ইয়ার জৈব যৌগের বাড়ির কাজ কিন্তু সোমবারের মধ্যে না দিলে আমি কিন্তু বাসায় কল দিব সব দিন। নাম্বার কিন্তু সবার আছে। নামকরণ কয়টা দিছি মনে হয়? একটা দিছি হচ্ছে 19টা, আর একটার কয়টা দিছি? এরকমই দিছি ভাইয়া টোটাল হচ্ছে। পিডিএফ আকারে দিব না ছবি আকারে? তোমার যেটা ইচ্ছা ওইটা দিবা, আমারে মেল করে দিলেই হবে। টোটাল 30 থেকে 35টা নামকরণ দিছি ওই ভাইস ভার্সা আকারে, তো ওগুলা হচ্ছে দিয়ে দিবা, কেমন? নইলে আমি বাসায় কল করবো, সিরিয়াস, আমি কিন্তু সিরিয়াস। এবং তোমরা জানো আমি যা বলি তা করে ফেলি, ঠিক আছে ভাইয়া। ওয়েট করি না কিন্তু। আচ্ছা, আর প্রভাতের গ্রুপে অ্যাড দিয়ে দিবা। প্রভাতের বন্ধু কি আছে? ও আজকে ক্লাস করতে পারে না, তোমরা মিয়া লিঙ্ক দাও নাই, এটা কোনো কথা? আচ্ছা, আসো আমরা আলোচনা করি। তাহলে টোটাল মোল সংখ্যা আছে কত ভাইয়া? n অফ a প্লাস n অফ b। তাহলে এখানে a যোগের মোল ভগ্নাংশ হবে, a যোগের মোল ভগ্নাংশ হবে a এর মোল সংখ্যা এবং টোটাল মোল সংখ্যার অনুপাত। তাহলে a এর মোল ভগ্নাংশকে যদি আমরা x এ দিয়ে প্রকাশ করি, তাহলে x ইজ ইকুয়াল টু হবে ভাইয়া এই মিশ্রণে a এর মোল সংখ্যা কত ভাইয়া? na ডিভাইডেড বাই কত হবে ভাইয়া? টোটাল কত মোল আছে? na বাই na প্লাস nb। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া মোল ভগ্নাংশ কি? কোন একটা মিশ্রণে কোন একটা স্পেসিফিক যৌগের মোল সংখ্যা এবং টোটাল মোল সংখ্যার যে অনুপাত, তাকে আমরা ওই যৌগের কি বলি? মোল ভগ্নাংশ বলি। কারো কোনো সমস্যা আছে, দ্বিমত আছে যে ভাইয়া না এটাকে আমরা মোল সংখ্যা বলি না, মোল ভগ্নাংশ বলি না? আশা করি কারণ নাই, এবং এই জিনিসগুলো তোমরা পারো। তাহলে ভাইয়া বি এর মোল ভগ্নাংশ যদি আমরা ধরি হচ্ছে এক্স বি, জলিল কিছু বলবা? তাহলে এক্স বি ইকুয়াল টু কি হবে? এনবি ডিভাইড। আচ্ছা, বুঝছো, তোমারও নেটের খুব একটা ভালো অবস্থা না। আচ্ছা, তাহলে xb ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? xb ইজ ইকুয়াল টু হবে nb ডিভাইডেড বাই na প্লাস nb। তাহলে আমরা মূল ভগ্নাংশ কি দিয়ে বুঝাইতে পারছি? একটু বলেন তো। আচ্ছা, আবার বলবো? আসে তো কাইরে আচ্ছা, কাইটা কেটে আসলে লেকচার হচ্ছে শুনবা পরে। আর তারপরে আমি আরেকবার বলি, লেকচার কিন্তু পরে শুনবাই। এই শোনো, একবার যে ক্লাস করে হচ্ছে বিদায়, মানে বাই বাই দিয়ে দিতেছো এমন না। আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস কিন্তু সবগুলো এখনো আপলোডেড আছে, তোমরা দেখবা, ঠিক আছে? দেখবা দেখো, অনেক অনেক নতুন জিনিস শিখতেছো। এবং ফার্স্ট ইয়ারের মানে তোমাদের ছোট ভাইদের কিন্তু অনেকগুলা ক্লাস আছে, 2টা ফ্রি ক্লাস আমি অলরেডি দিয়ে দিছি। তো ওই 2টা ফ্রি ক্লাসও দেখবা যে তোমরা কি ওই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে তো গুরুত্ব দাও না কেউ। ওইখান থেকে কিন্তু রাইডার ধ্রুবক থেকে একটা কোশ্চেন আসে। আবার পঞ্চম চ্যাপ্টার থেকে কিন্তু ওই দুধ থেকে মাখন প্রস্তুতি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই টাইপের গুলা কিন্তু আসলে ওই ফার্স্ট পেপারে পড়া লাগবে, না পড়ে কিন্তু তোমরা পার পাবে না। তোমাদের এসএসসি তে এগুলা একটা একটা করে কোশ্চেন আসবেই। 1 নাম্বার চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবেই, 5 নাম্বার চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবেই, এবং দ্বিতীয় পত্রের 5 নাম্বার চ্যাপ্টার অর্থনৈতিক রসায়ন যেটা, ওইটা থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবেই। ওইটা ইউরিয়া প্রস্তুতি হোক, কাঁচ প্রস্তুতি হোক, বা যাই প্রস্তুতি হোক, সিমেন্ট প্রস্তুতি হোক, একটা কিন্তু আসবে। আসলে আমরা আলোচনায় চলে যাই আবার। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই ভিডিওগুলো মানে প্লেলিস্ট আকারে দিলে কিরকম হইতো? প্লেলিস্ট আকারে দিলে হ্যাঁ আমি প্লেলিস্ট আকারে, তো আমার তো প্লেলিস্ট আকারেই করা। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আলাদা প্লেলিস্ট করা, জি ভাই, এর জন্য আলাদা প্লেলিস্ট আর কি। প্লেলিস্ট করা, আমার সবগুলা ভিডিও প্লেলিস্ট করে দিই। ইভেন তোমাদের যে কোর্স করাচ্ছি, তোমাদের যে জৈব যৌগের কোর্স করাচ্ছি, ওইগুলার ভিডিও তোমরা যদি যায় দেখো, ওইগুলাও কিন্তু প্লেলিস্ট আকারে করা, কিন্তু এগুলো হচ্ছে প্রাইভেট আর কি। এগুলা প্রাইভেট, কিন্তু এগুলো কিন্তু প্লেলিস্ট আকারে করা, যাতে তোমরা যখন তখন করতে পারো আর কি। আচ্ছা, আসো খুঁজতে যাতে কষ্ট না হয়, আসো আমরা আরো আলোচনা করি। তাহলে আমরা কি পেলাম ভাইয়া? x is equal to কি পাইছি? na divided by na plus nb, এবং xb is equal to কি পাইছি? nb divided by na plus nb। এখন একটা জিনিস মাথায় রাখবা যে
একটা মিশ্রণে বা কোনো দ্রবণে টোটাল যত সংখ্যক যৌগ আছে তাদের মূল ভগ্নাংশ, তাদের সবার মূল ভগ্নাংশ যোগ করলে আমরা কত পাবো? আমরা 1 এর সমান পাবো। কত পাবো ভাইয়া? আমরা পাবো কত? 1। কিভাবে পাবো? আসো আমরা এই জিনিসটা টেস্ট করে আসি যে আসলে 1 পাই কিনা। তো x এর সমান কত পাইছি? এখানে যদি c থাকতো তাহলে c এরটাও যোগ করতাম, তো ওইটা হচ্ছে দেখাবো পরে আমরা। তাহলে x এ ইকুয়াল টু কত পাইছি ভাইয়া এবং আপুরা? na ডিভাইডেড বাই na প্লাস nb, এবং xb ইকুয়াল টু কি পাইছি ভাইয়া এবং আপুরা? nb ডিভাইডেড বাই na প্লাস nb। এখন তোমরা তো ক্লাস 5 এর থেকে লসাগু করা মাশাআল্লাহ দিলে জানো, তাই না? অবশ্যই জানো। তাহলে এই দুইটা যে হর আছে তাদের লসাগু কি হবে? অবশ্যই na প্লাস nb হবে। এবং উপরে কে চলে আসবে ভাইয়া? উপরে চলে আসবে na, এবং এদিক থেকে কি পাবো? nb। রবিন ভাইয়া তো তোমাদের ম্যাথ ক্লাস করায়, তাই না? অবশ্যই এইসব ছোটখাটো জিনিস খুব ভালো মতো তোমরা পারো। ধরে ধরে বুঝায় দেয় ভাইয়া, কিন্তু ধরে ধরে বুঝায় দেয় একদম সবকিছু। মনে করে হচ্ছে তোমরা অনেক বাচ্চা, তো ওই বাচ্চাদের মতো হচ্ছে পড়া। তো তাহলে আমি ধরে নিতে পারি তোমরা এই লসাগু বা যোগগুলা পারো। তাহলে দেখো তো ভাইয়া, এই যে na প্লাস nb কে na প্লাস nb দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 1 পাই। ঠিক আছে, কত পাই? 1 পাই। কেমন? শুধুমাত্র এটাই না, আসো আমরা একটা ম্যাথ করে ফেলি। আমরা একটা ম্যাথ করে ফেলি। ধরো একটা মিশ্রণ দেওয়া আছে, ঠিক আছে? একটা মিশ্রণ দেওয়া আছে, এটা একটা পাত্র, অবশ্যই আবদ্ধ পাত্র হইতে হবে যেহেতু আমরা গ্যাস নিয়ে কাজ করতেছি। তো ধরো এই একটা আবদ্ধ পাত্রে হাইড্রোজেন গ্যাস আছে, H2 আছে কত মোল? 8 মোল। H2 আছে হচ্ছে 8 মোল। তারপরে হচ্ছে নাইট্রোজেন, ধরো নাইট্রোজেন আছে হচ্ছে 10 মোল। নাইট্রোজেন আছে কত? 10 মোল। এবং অক্সিজেন আছে ধরো হচ্ছে 2 মোল। অক্সিজেন কত আছে? 2 মোল। তো তুমি এইটার জন্য প্রমাণ করবা যে, এটার জন্য কি করবা? প্রথমে আলাদা আলাদা ভাবে কি করবা? হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করবা, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করবা, এবং অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করবা। এবং বের করে দেখবা যে তাদের যোগফল, এই যে তিনটা ভগ্নাংশ মোল ভগ্নাংশ পাইতেছো, তাদের যোগফল সমান 1 হয় কিনা এটা তোমরা হচ্ছে চেক করবা। একটু করে দেখতে পারবা তোমরা, নাকি করে দিব? তোমরা পারো, এগুলা অনেক সোজা, এগুলো পানির মতো সোজা। আর যদি সোজা না লাগে আসো করে দিচ্ছি। তাহলে দেখো তো ভাই, আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে টোটাল কত মোল আছে ওইটা বের করে ফেলা। তাহলে এখানে টোটাল মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 8 যোগ 10 যোগ 2, তার মানে কত? 20 মোল আছে। 8 যোগ 10 যোগ 2, 20 মোল আছে, তাই না? এবং হাইড্রোজেনের মোল সংখ্যাকে যদি আমরা n অফ H2 ধরি, n অফ H2 কত আছে ভাইয়া? 8 আছে। n অফ নাইট্রোজেন কত আছে ভাইয়া? n অফ নাইট্রোজেন আছে 10 মোল। এবং n অফ অক্সিজেন কত আছে ভাইয়া? n অফ অক্সিজেন আছে 2 মোল। আসে এবার তাহলে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? এই যে x অফ H2 যদি আমরা দিই, তাহলে কি হবে ভাইয়া? এই হাইড্রোজেনের যে মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, তাহলে কত হবে বলো তো? 8 ভাগ 20। 8 ভাগ 20, তাহলে কত হয়? 8 ভাগ 20। তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হবে 10 ভাগ 2, 20। তাহলে এটা হবে হাফ। এটা কত? এটা হচ্ছে 2/5, তাই না? এটা হচ্ছে কত? 2/5। তো এইভাবে ভাঙাইতে পারো, কোনো সমস্যা নেই। এবং অক্সিজেনের মোল ভগ্নাংশ কত পাবা বলো তো? অক্সিজেনের মোল ভগ্নাংশ পাবা 2/20 বা 1/10। এবার আমরা টেস্ট করব। এবার আমরা কি করব ভাইয়া? টেস্ট করব। টেস্ট করে দেখবো যে আসলে তাদের যোগফলটা কি হয়। আসলে যোগ করে দিই। তাহলে x অফ H2 প্লাস x অফ N2 প্লাস x অফ O2 ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? ইজ ইকুয়াল টু হবে এই যে 8 ভাগ 20 যোগ 10 ভাগ 20 যোগ কি হবে ভাইয়া বলো তো? 2 ভাগ 20। তাহলে যোগ করে দেখবা হচ্ছে 20, উপরে কি আসবে? 8 যোগ 10 যোগ 2, তো 20 ভাগ 20 আসে, কত হয়? 1 হয়। তাহলে টোটাল মোল ভগ্নাংশের যোগফল আমরা কত পাই বলো তো? আমরা 1 পাই। তো এইটুকু তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো সবার মনে হয় ঘুম পাইছে। যেহেতু সবার ঘুম পাইছে, আমি এতটুকুই হচ্ছে আজকে রাখবো। তো কালকে থেকে হচ্ছে আংশিক চাপ থেকে আমি শুরু করে দিব, কেমন? কালকে থেকে হচ্ছে আমি কোন থেকে শুরু করব? আংশিক চাপ থেকে হচ্ছে শুরু করব। এবং কালকে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলো জাহিন। কালকে? কালকে না, সরি কালকে না, নেক্সট ক্লাসে। আমি হয়তো 2-3 দিনের মধ্যে হচ্ছে আরেকটা ফ্রি ক্লাস দিতে পারি। তো আমার ইচ্ছা হচ্ছে সাম্যাবস্থাটা হচ্ছে তোমাদের পুরোটা শেষ করে দেওয়ার। তো তোমাদের আবার বলি, যারা নতুন আসো, যারা হচ্ছে আমি ইয়েটা করি, ভিডিও রেকর্ডিং অফ